আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্টস দ্য ফুটবল ইনসাইট পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। এই সপ্তাহের ফুটবলের সকল ইনসাইট নিয়ে কথা হবে, আর সবসময়ের মতো কথা বলার জন্য আমাদের সাথে আমাদের স্পেশাল গেস্ট জাহিদ হাসান এমিলি ভাই। ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ ভাইয়া, অনেক বিষয় নিয়ে কথা হবে। শুরুতে যদি একটু বাংলাদেশ ফুটবলের দিকে তাকাই, ওমেন্স এশিয়া কাপ যেটা বাংলাদেশ এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। সো অনেকগুলো বিষয় এটা নিয়ে কথা হচ্ছে। অনেক সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের প্রিপারেশনটা ভালো হয়নি। তার মধ্যে দেখলাম আমাদের ফিজিওথেরাপিস্ট ছাড়া একটা টিম ওইখানে আছে। তার মধ্যে গতকালকে একটা প্রস্তুতি ম্যাচ খেললো, ওটাও ড্র হয়েছে। সো ওভারঅল এই টুর্নামেন্টটি আসলে আপনার প্রত্যাশা কি এই সব কিছু বিবেচনা করে? ধন্যবাদ আপনাকে। দেখেন, মেয়েরা যখন মিয়ানমারের যখন কোয়ালিফাই রাউন্ড খেলছিল, যখন কোয়ালিফাই করলো যে এশিয়া কাপ মূল পর্বে খেলবে, তারপর থেকে কিন্তু আসলে আপনি দেখবেন ঢাকাতে কিন্তু হাতিঝিলে তাদের সংবর্ধনা দেওয়া হয় এবং ওখানে কিন্তু একটা প্ল্যান সেট করে যে মিশন এশিয়া কাপ 2026 অস্ট্রেলিয়া। ওই প্ল্যানের কিন্তু বড় একটা অংশ ছিল যে তাদের প্রস্তুতি কিভাবে নিবে, কোথায় কোথায় কি করবে, এর একটা বড় কিন্তু বিবরণী দিয়ে দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তো আমরা আসলে ধরে নিয়েছিলাম যে এশিয়া কাপ খেলতে যাবে প্রথম বড় মতো। এটা তো আমাদের ফুটবলের জন্য, ছেলে এবং মেয়ে বলেন, সব থেকে বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, মেয়েরা এশিয়া কাপ খেলবে, তো আমরা ধরে নিয়েছিলাম যে প্রিপারেশনটা হয়তো খুব হাইয়েস্ট লেভেলে নিয়ে এই টুর্নামেন্টে খেলতে যাবে। বাট সত্যি কথা বলতে গেলে ফুললি ফোকাস থাকবে এবং আমার ধারণা ছিল যে বেশ কিছু স্ট্রং দলের সাথে ফ্রেন্ডলি গেম খেলবে, দেশের বাইরে গিয়ে ট্রেনিং ক্যাম্প করবে, যেখানে প্ল্যানও তো ছিল মনে হয়। হ্যাঁ, এরকম একটা প্ল্যান দিয়েছিল তারা, বাট আলটিমেটলি কিন্তু মানে সেই প্ল্যানে কিছুই তারা করতে পারেনি। এটা সত্যি কথা, একদম জিরো লেভেলের, মানে আমার কাছে মনে হয় একদম জিরো। মানে যদি আপনি প্রিপারেশনটা দেখেন, আমি কোনো প্রিপারেশন এখানে দেখি না। তারা যেটা করেছে যে তারা তাদের জায়গা থেকে বলেছে যে তারা লিগে প্রচুর ম্যাচ খেলেছে। হ্যাঁ, বাট আপনি লিগগুলোর অবস্থা তো খুবই খারাপ। এটা তো আমি এখানে প্রায় আলোচনা করতাম যে লিগের আসলে যে স্ট্যান্ডার্ড ছিল, এই স্ট্যান্ডার্ড তো আসলে এশিয়া কাপের স্ট্যান্ডার্ড সেম না। কম্পিটিটিভ ম্যাচ হতো, এখানে ফরেন প্লেয়াররা খেলতো, লিগের স্ট্যান্ডার্ডটা একটা মেনটেন করতো, তখন কিন্তু আপনার প্রিপারেশনটা ভালো হতো। ইভেনচুয়ালি এটা নিয়ে কিন্তু কোচ পিটার বাটলারও কথা বলেছে যে এই লিগ খেলে আসলে প্রিপারেশনটা এশিয়া কাপের জন্য কখনোই হয় না। তো সেইখান থেকে আমার কাছে মনে হয় যে এশিয়া কাপ যে স্ট্যান্ডার্ডের টুর্নামেন্ট যারা খেলবে, এবং আমরা যে গ্রুপে পড়েছি, আপনি যদি দেখেন চায়না, নর্থ কোরিয়া এবং গ্রুপ বি তে হচ্ছে চায়না, নর্থ কোরিয়া আর উজবেকিস্তান। তো এখানে নর্থ কোরিয়া এবং চায়না দের ভেরি ভেরি স্ট্রং টিম অনেস্টলি যদি বলি, এবং উজবেকিস্তান আমাদের সমকক্ষ দল, বাট প্রিপারেশনটা উজবেকিস্তান যেভাবে নিয়েছে আমরা ওইটা নিয়েছি কিনা। চায়নার সাথে 3 তারিখে, কোরিয়ার সাথে 6 তারিখে এবং উজবেকিস্তানের সাথে 9 তারিখে, মানে একদম খুব শর্ট গ্যাপে খেলাগুলো। কি মনে হয় যেটা কিভাবে বের করতে পারবে ম্যাচগুলো? না, সত্যি কথা বলতে ইন্টারন্যাশনাল ম্যাচের গ্যাপ এরকমই হয়। হ্যাঁ, আপনি যদি ওয়ার্ল্ড কাপের সময় দেখেন, কেউ কিন্তু 4 দিন 5 দিন গ্যাপ পায় না, 2 দিন 3 দিন পরই ম্যাচ হয়। একটা টুর্নামেন্টের গ্যাপ এর থেকে বেশি হয় না, যদিও হাই ইন্টেন্সিটির ম্যাচে একটু বেশি রেস্ট পেলে ভালো হয়, রিকভারির সময়টা একটু বেশি হয়, বাট এখানে কিন্তু সেই সময়টা নেই। 3, 6 এবং 9 তারিখে 3 দিনের 6 দিনের ভিতর 3টা ম্যাচ খেলতে হবে এবং টাফ ম্যাচ। প্রত্যেকটা অপোনেন্টই কিন্তু আমার কাছে মনে হয় যে দুর্দান্ত। তো মানে এক কথা যদি, মানে এই 3টা ম্যাচ থেকে আসলে আমাদের বেস্ট পসিবল এক্সপেকটেশন কি? না, আমার কাছে যদি ইন্ডিভিজুয়ালি বলেন, আমি বলবো যে আমাদের উজবেকিস্তানকে টার্গেট করা উচিত। হ্যাঁ, যদি র্যাঙ্কিং দেখেন, যদি শক্তির বিচার করেন, সেখানে উজবেকিস্তান হয়তো আমার কাছে মনে হয় যে আমরা ওই ম্যাচটাকে যদি টার্গেট করি, ওই ম্যাচটা যদি জিততে পারি, তখন কিন্তু বাকি 2টা ম্যাচ থেকে যদি আবার 1 পয়েন্টও পাই, হ্যাঁ 4 পয়েন্টও যদি আপনার থাকে, তখন কিন্তু অনেক ক্যালকুলেশন থাকবেন, ফিউচার আপনার অলিম্পিক খেলতে পারবেন কিনা, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই আপনার অনেক সুযোগ সুবিধা থাকবে। সুতরাং কিছু তো টার্গেট আপনাকে এই টুর্নামেন্টে থাকবেই। তো সেখান থেকে উজবেকিস্তানকে আমি মনে করি যে আমাদের এই ম্যাচটাকে টার্গেট করা উচিত। মানে ফার্স্ট টার্গেট উজবেকিস্তানের সাথে ম্যাচটা জয়, আর বাকি 2টা ম্যাচ থেকে যদি 1 পয়েন্ট পাই। যদিও ওই চায়না এবং নর্থ কোরিয়া দে আর ভেরি ভেরি স্ট্রং টিম, স্পেশালি নর্থ কোরিয়া এবং চায়না, মানে দুর্দান্ত 2টা দল। এখানে আসলে সংশয়ের বিষয় রয়েছে, আমরা যে প্রিপারেশন নিয়ে গিয়েছি ব্লান্ডার কিছু হয় কিনা আর কি। ব্লান্ডার বলতে আমরা অনেক যেহেতু এই ম্যাচ 2টা আগে ব্লান্ডার কিছু হয়ে গেলে তো তখন ওইটা প্রভাব পড়ে, রাইট, উজবেকিস্তানের সাথে পড়বে, কারণ মোরালি তখন অনেক ডাউন থাকবে। সুতরাং আই হোপ মেয়েরা স্ট্রংলি এই ম্যাচ 2টাকে হ্যান্ডেল করবে এবং কোচের যে প্ল্যানটা রয়েছে সেটা এক্সিকিউট করবে। সুতরাং আমি যেটা বলেছিলাম যে আমরা যে প্ল্যানিং এর যে অংশটা ছিল, সেখানে যদি কিছু বড় টিমের সাথে আমরা ম্যাচ খেলে যেতে পারতাম, কম্পিটিটিভ দলের সাথে, লাইক নর্থ কোরিয়া, চায়নার মতো কিছু, ভিয়েতনাম বা ইন্দোনেশিয়া বা যারা মেয়েদের ফুটবলে ভালো রয়েছে, 1-2টা ফ্রেন্ডলি ম্যাচ খেললে হয়তো বুঝতে পারতাম যে আমাদের রিয়েলিটিটাও চেক হতো যে বড় টিমের সাথে যে আমরা কি করছি। এক্স্যাক্টলি। তো আমি বলবো যে এখন আসলে সময় বলে দিবে যে আসলে আমরা কি করতে যাচ্ছি। এই
এর সাথে একটু ডিফারেন্ট জিনিস আসলে, এটা বাংলাদেশ ক্রীড়াঙ্গনের জন্য খুবই একটা ভালো খবর। এটা একটু আপনাকে জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। ক্রীড়া মন্ত্রণালয় যে একটা ডিসিশন নিয়েছে, সব খেলোয়াড়দের, ফুটবলারদের থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়ার সাথে যারা যুক্ত প্লেয়ার আছে তাদেরকে স্যালারির আওতায় আনা হচ্ছে। এই উদ্যোগটা সম্পর্কে কেমন দেখছেন আর কি? দেখেন, এটা তো মন্ত্রণালয়ের দায়িত্বে, মিনিস্ট্রিতে কিন্তু এখন দায়িত্ব রয়েছে আমাদের আমিনুল ভাই। হ্যাঁ, আমরা একসাথে দীর্ঘদিন ফুটবল খেলেছি এবং আমরা একটা সময় আসলে, যেটা সত্যি কথা, যখন জাতীয় দলে খেলতাম আমরা জাতীয় দল থেকে তেমন কোনো কিছু পেতাম না। হ্যাঁ, এবং আমিনুল ভাই সেটা নিজেও ফেস করেছে এবং ম্যাচ ফি থাকতো না, কোনো রেমুনেশন, কোনো কিছুই থাকতো না। জাস্ট অল্প কিছু আমাদেরকে হয়তো টাকা দিত যখন আমরা বিদেশ ট্যুর বা দেশে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতাম। তো আমিনুল ভাই জিনিসটা হয়তো রিয়ালাইজ করছে যে প্লেয়াররা আসলে জাতীয় দলে খেলে, বাট তার বেনিফিটেড তো তারা কোনো কিছুই পায় না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে সে প্রথম, তার ইনিশিয়েটিভ একটা বড় অংশ ছিল যে সে প্লেয়ারদেরকে স্যালারি সিস্টেম করবে। এবং নট অনলি ফুটবল, প্রত্যেকটা ইভেন্টেই, হকি রয়েছে, আর্চারি রয়েছে, শুটিং রয়েছে, অ্যাথলেটিক্স রয়েছে, প্রত্যেকটা ইভেন্টেই কিন্তু সে প্লেয়ারদের লিস্ট চেয়েছে, তাদেরকে প্রত্যেক মাসে মাসে এক একটা অনারিয়াম দেওয়া হবে। এটা আমি বলবো যে ভেরি ভেরি গুড সাইন। হ্যাঁ, এই কারণে হয়তো অনেকে বলতে পারে যে ন্যাশনাল টিমের ফুটবলারদের তো তেমন খেলা থাকে না, তারা স্যালারি পাবে কেন? আমিনুল ভাই কিন্তু আসলে ওই দিকটা বিবেচনা করেন। তার কথা যেটা শুনলাম, সে বিবেচনা করেছে যে যারা ফিউচার প্লেয়ার রয়েছে, হ্যাঁ, ফিউচার যারা প্লেয়ার রয়েছে, যারা ভবিষ্যৎ আপকামিং প্লেয়ার রয়েছে, তারা যেন সিকিউরিটি থাকে যে আমি জাতীয় দলে খেলে আমি মান্থলি একটা স্যালারি পাবো, আমার ফাইন্যান্সিয়ালি যে যে স্ট্রাগলটা, সেটা যেন ওইখানে গিয়ে আমি রিকভার করতে পারি। সুতরাং এইটা কিন্তু সেই ফিউচার প্লেয়ারদের প্ল্যানিং এর একটা বড় অংশ রেখেছে। দিন শেষে তো ভাইয়া আমরা যারা মানুষ, রাইট, আমাদের তো আসলে ফাইন্যান্সিয়াল জায়গাটা সিকিউর থাকতেই হবে। সেটা আমরা যেই পজিশনেই থাকি। রাইট, আমিনুল ভাই হয়তো সেই চিন্তা করেই কিন্তু প্রত্যেকটা ইভেন্টেই কিন্তু সে কিন্তু প্লেয়ারদেরকে এই রেমুনেশনের ব্যবস্থা করে দিয়েছে। তো এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। বাট ব্যাপারটা হয়েছে যে এটা করতে গেলে যে ফাইন্যান্সিয়াল জায়গা, লং টার্মে যে একটা চ্যালেঞ্জ, সেইটা হয়তো আমিনুল ভাই হয়তো সেই চ্যালেঞ্জটা ফেস করতে পারে। আমার কাছে মনে হয় সে তার প্ল্যানিং এ সেটা রয়েছে, সে এগুলো কিভাবে হ্যান্ডেল করবে। এবং অলরেডি দেখেছি সে কর্পোরেট, ব্যাংক, এদের সাথে সে অলরেডি সাকসেসফুলি কিছু মিটিংও করেছে। সুতরাং আমার কাছে মনে হয় সে জায়গাগুলি সে অলরেডি ম্যানেজ করে ফেলেছে। খেলার মানুষের কাছে দায়িত্ব গেলে হয়তো এভাবে করেই চিন্তা করে। আমি আপনার এই বিয়ন্ড বর্ডার স্পোর্টস এর মাধ্যমে আমিনুল ভাইকে একটা কথা শুধু বলবো, যেহেতু সে আমার ফুটবলের দীর্ঘদিন একসাথে বড় ভাই ছিলেন, আমরা খেলেছি, আমরা অনেক ট্রফি জিতেছি, ইন্টারন্যাশনাল ট্রফি জিতেছি। আমার কাছে মনে হয় বিগত দিনও আমাদের আরো বড় ভাইরা স্পোর্টস মিনিস্ট্রিতে ছিল, হ্যাঁ, তাদের কিন্তু জার্নিটা সাকসেসফুলি হয় নাই। সো আমিনুল ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যেটা, যে আমরা আমিনুল ভাইকে যেন ডিস্টার্ব না করি। হ্যাঁ, আমরা বলতে তার আশেপাশের যারা মানুষ রয়েছে, সারাউন্ডিং যারা, সবাই তার কাজটাকে যেন আমরা সম্মান করি, তার কাজের পরিধিতে যেন আমরা তাকে সাহায্য করতে পারি। হ্যাঁ, বাই দিস টাইম এর বাইরে কিন্তু তারা যেন আমরা কোনো রকম জানি তাকে তার কাজের ব্যাঘাত না ঘটে। তখনই কিন্তু আমিনুল ভাই তার প্ল্যানের যে প্ল্যানিংটা রয়েছে সেটা সে সাকসেসফুলি করতে পারবে। সুতরাং এইটা আমি যারা আমরা আশেপাশে মানুষ রয়েছি তাদেরকে আমি বলবো। হোপফুলি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে হয়তো নতুন হাওয়াই বইবে। ভাই, আমরা একটু দেশের বাইরের টুর্নামেন্টের দিকে যদি তাকাই, ইউসিএল এর রাউন্ড অফ 16 এর আমরা 16টা দল পেয়ে গিয়েছি। সো দুর্দান্ত কিছু ম্যাচ ছিল, গতকালকে ছিল, আগের দিন রাতেও ছিল। রাইট। সো রিয়াল মাদ্রিদ তো তাদের আসলে জয়টা ছিনিয়ে নিল, বাট তারা কিন্তু আসলে এই প্লে অফটা খেলতে আসছিলই হচ্ছে এই বেনফিকার জন্যই, বেনফিকার কাছে হেরে। তো প্রত্যাশা ছিল যে রিয়াল মাদ্রিদ এভাবেই খুব সহজভাবে জিতে যাবে? প্রত্যাশা ছিল রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের জন্য সবসময় ফেভারিট। হ্যাঁ, এটা তো সব থেকে বেশি চ্যাম্পিয়ন দল, এবং রিয়াল মাদ্রিদ লিগে কি করলো না করলো বা কোপা দেল রেতে কি করলো সেটা আসলে মানুষের তেমন একটা ফোকাস থাকে না, বাট চ্যাম্পিয়ন্স লিগের জন্য রিয়াল মাদ্রিদ সবসময় ফেভারিট। হ্যাঁ, এবং বেনিফিকার সাথে আপনি যেটা বলেছেন যে গ্রুপ পর্যায়ে যখন ম্যাচ ছিল, লাস্ট ম্যাচ, তারা ওই ম্যাচটা কিন্তু জিতলেই কিন্তু তারা চলে যেতে পারতো একদম সরাসরি রাউন্ড অফ 8-এ। হ্যাঁ, সরাসরি যেতে পারতো, বাট ওই ম্যাচটা হারার পরে কিন্তু তারা আসলে আবার কিন্তু তাদের প্লে অফ খেলতে এই বেনিফিকার সাথেই। হ্যাঁ, তো একটা তো সংশয় ছিল যে বেনিফিকার সাথে আপনি হেরে প্রথম 8-এ যেতে পারেন নাই, তাদের সাথে আবার খেলা। হ্যাঁ, মানসিকভাবে হ্যাঁ, রাইট। বাট দলটা যখন রিয়াল মাদ্রিদ, এবং তাদের স্ট্রেংথের জায়গা তো আসলে বেনিফিকার থেকে অনেক উপরে। বেনিফিকার স্ট্রেংথের জায়গা ছিল তাদের হোসে মরিনহো। হ্যাঁ, এবং আপনি যদি দেখেন খেলার প্যাটার্নটাও কিন্তু মরিনহো অনেক চেঞ্জ করেছে। হ্যাঁ, বেনিফিকা নর্মালি আসলে যেভাবে খেলে, হাই প্রেসিং কম করে, বল পজিশন রেখে খেলে, বাট এই ম্যাচগুলিতে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলিতে দেখেছি অনেক ওভার হাই প্রেসিং করেছে, যার কারণে কিন্তু ম্যাচগুলি জিততে সহজ হয়েছে। বাট রিয়াল মাদ্রিদ আমার কাছে মনে হয় যে ওই গ্রুপ পর্যায়ে ম্যাচগুলি খেলে
বেনিফিকার যে দুর্বল পয়েন্টগুলি, বেনিফিকার উইক পয়েন্টসগুলি, সেগুলি আমার কাছে নোট আউট করেছিল। ভাই লিগ ওয়ানে কিন্তু বেনফিকা কাছে মানে রিয়াল মাদ্রিদ জিতলেও 1-0 গোলে জিতেছিল, কিন্তু গতকাল কিন্তু মানে বেনফিকা কিন্তু শুরুতে একটা গোল দিয়ে দেয়, রাইট। সো ওইখান থেকে কিন্তু 2 গোল দিয়ে কামব্যাক করে 3-1 আসলে পুরা 2টা লিগ থেকে 3-1 আসলে ম্যাচটা জিতেছে। হ্যাঁ, এখানে তো এগ্রিগেটটা আসলে মেইনলি আসলে এন্ড অফ দ্য ম্যাচ এটা দেখা হয়। দেখেন চ্যাম্পিয়ন্স লিগে যেটা হয়, হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের কিন্তু দুই রকমের প্যাটার্ন থাকে। হোমে একরকম আপনি অ্যাডভান্টেজ পাবেন, অ্যাওয়ে ম্যাচে গিয়ে কিন্তু আপনি আবার সেম উল্টাটা আপনার দিকে কিন্তু আপনার আনফেভারে যাবে। তো বেনিফিকা যেটা করেছে যে শুরুতেই গোল দিয়ে কিন্তু তারা ম্যাচটাকে কিন্তু এক টাইট ম্যাচ করে ফেলেছিল, বাট রিয়াল মাদ্রিদ আবার ম্যাচটা একটা সময় গিয়ে যে করে ফেলেছে। হ্যাঁ, আপনি যদি দেখেন ফিনিশের এবং চৌমেনের গোলে কিন্তু তারা ম্যাচটা কিন্তু বের করে নিয়েছে। আবার একটা ম্যাচের কথা যদি একটু দেখেন, আটলান্টা এবং আপনার বরুসিয়া ডর্টমুন্ড, হ্যাঁ বরুসিয়া ডর্টমুন্ড তাদের হোম ম্যাচে 2-0 গোলে লিডে ছিল, বা 2-0 হ্যাঁ লাস্ট নাইটে দেখেন আটলান্টা শুরু থেকে নেমেই 3 গোল দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এবং 3-1 হওয়ার পরে কিন্তু ম্যাচটা আবার কিন্তু সমান হয়ে গেছিল স্লো। এখানে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে কিন্তু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ থাকে, যেটা কিন্তু সব দলগুলি কিন্তু সেই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ যখন তারা কাজে লাগাতে পারে তখনই কিন্তু তারা আসলে নকআউটে যাওয়ার আটলান্টা কিন্তু হচ্ছে সিরিয়ার 7 নম্বর দল, রাইট। বরুসিয়া ডর্টমুন্ড তো অবভিয়াসলি বুন্দেসলিগার সেকেন্ড টিম, হ্যাঁ বায়ার্ন মিউনিখের পরেই আছে, রাইট। সো এটা কি তাদের ফ্যানদের জন্য একটু হতাশাজনক হয়ে গেল? আপনি দেখেন আপনার এই যে চার্টে, এবং আপনি দেখেন লাস্ট ইয়ার ডিফেন্ডিং রানার আপ ইন্টার মিলান, হ্যাঁ তাও নরওয়ের একটা ক্লাবের সাথে, হ্যাঁ নরওয়ের ক্লাবের সাথে, মানে একদম ছোট একটা শহরে আনফেস একটা ক্লাব যারা ম্যানচেস্টার সিটিকেও হারিয়েছে, তাদের সাথে হেরে কিন্তু তারা অলরেডি টুর্নামেন্ট জিতেছে। চ্যাম্পিয়ন্স লিগ ইজ নট এ প্রেডিকশন যে আপনি আগে থেকে বলতে পারবেন যে কারা এখান থেকে থ্রো করবে, কারা বাদ পড়বে, হ্যাঁ এক্সেপ্ট 2-1 দল ছাড়া, লাইক রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ সহজেই আপনি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ দিতে পারবেন না, বেনিফিকা যতই ভালো করুক। বাট আমার কাছে মনে হয় যে এখানে একটা মেন্টাল টাফনেসের একটা খেলা থাকে। হ্যাঁ, আপনি আটলান্টার ব্যাপারটা দেখেন, আটলান্টা শুরুতেই আপনার বরুসিয়া ডর্টমুন্ডকে যে হাই প্রেসিং করেছে, আমি খেলা শুরু হওয়ার সাথে সাথে বলেছি জাস্ট আটলান্টা ম্যাচটা জিতবে। বরুসিয়া অনেক অর্গানাইজড টিম, অনেক ম্যাচ উইনিং প্লেয়ার আছে, কোচ মানে দুর্দান্ত কোচ, তারপরও খেলাটাকে সে কোনোভাবেই অর্গানাইজ করতে পারে নাই, মানে এত হাই প্রেসিং করেছে, শুরুতেই গোল করেছে। তো হোম ম্যাচের অ্যাডভান্টেজটাই থাকে এরকম যে আপনি অপোনেন্ট আসবে, আপনি শুরুতেই তাকে আপনি প্রেসারে ফেলে দিবেন, এবং সেটা আটলান্টা করে কিন্তু ম্যাচটা বের করেছে। অ্যাট দ্য সেম টাইম ইন্টার মিলান শুরুতেই কিন্তু ফার্স্ট লিগেই তারা কিন্তু তাদের ম্যাচ থেকে ছিটকে গেছে, ফার্স্ট লিগেই কিন্তু তারা হেরে গিয়েছে। সুতরাং চ্যাম্পিয়ন্স লিগ দ্যাট লিগ যেখানে আমরা আগে থেকেই কোনো কিছু মানে এখানে ঠিক করে রাখতে পারবো না। এখন ভাই এই যে 16টা দলের একটা ড্র আছে 27 তারিখে, সো খুব ইন্টারেস্টিং একটা জায়গা হচ্ছে পিএসজির সাথে আসলে বার্সেলোনার খেলা পড়বে নাকি চেলসি, আর বার্সেলোনা কি আসলে পিএসজি কে চায় রাউন্ড অফ 16 নাকি নিউক্যাসেলকে চাচ্ছে? আপনার কি মনে হয় মানে বার্সেলোনার জায়গা থেকে তারা প্রতিপক্ষ কাকে চাচ্ছে? অবশ্যই নিউক্যাসেলকেই চাবে। হ্যাঁ, মানে আমার কাছে মনে হয় যে আপনি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে গেলে তো আপনাকে চ্যাম্পিয়ন হতে গেলে সবাইকে হারাতে হবে, বাট এখানে কিন্তু অপোনেন্ট যখন আপনি দেখবেন প্যারিসের মতো অপোনেন্ট থাকে বা রিয়াল মাদ্রিদের মতো অপোনেন্ট থাকে, তখন আপনি তাদেরকে অ্যাভয়েড করতেই চাবেন। অ্যাট দ্য সেম টাইম প্যারিস এন্ড জার্মানিও চাইবে যে বার্সেলোনাকে অ্যাভয়েড করি। হ্যাঁ, কারণ এটা এমন না যে আপনি খুব ইজিলি আপনি ম্যাচ জিতে যাবেন। ইভেনচুয়ালি আপনি যদি নিউক্যাসেলের সাথেও খেলেন চ্যাম্পিয়ন্স লিগে, আপনি নিউক্যাসেলকে হারিয়ে আপনি রাউন্ড অফ 8-এ যাবেন, কোয়ার্টার ফাইনালে যাবেন, সেটাও কিন্তু কনফার্ম না। চ্যাম্পিয়ন্স লিগ আমি তো যেটা বললাম, যেখানে আসলে ওই ম্যাচ ডেতে আসলে এখানে হচ্ছে 2টা লেগের খেলা থাকে, হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ, 2টা ম্যাচেই আপনাকে ভালো করতে হবে। অ্যাওয়ে ম্যাচে আপনাকে অ্যাডভান্টেজ নিতে হবে, হোম ম্যাচে আপনাকে অ্যাডভান্টেজ নিয়ে রাখতে হবে, অ্যাওয়ে ম্যাচে গিয়ে ওই অ্যাডভান্টেজটাকে আপনাকে ধরে রাখতে হবে। যেটা আপনি দেখেন রাউন্ড অফ 16-এ যে দলগুলি গিয়েছে, হ্যাঁ 24টা দলের ভিতর যখন খেলা হয়েছে তখন অনেকেই কিন্তু অ্যাডভান্টেজ নেওয়ার পরেও কিন্তু আপনারা অ্যাওয়ে ম্যাচে গিয়ে হেরে গিয়েছে, লাইক বরুসিয়া ডর্টমুন্ড। সুতরাং এখানে এই চ্যাম্পিয়ন্স লিগের সবসময় বিগত দিনেও কোনো সময় কিন্তু কেউ ফেভারিট হিসাবে শুরু করে চ্যাম্পিয়ন হয়ে সেটা বলা যাবে না, এক্সেপ্ট রিয়াল মাদ্রিদ ছাড়া। এই জন্য এটা ওয়ার্ল্ডের টপ লিগ। অফকোর্স রিয়াল মাদ্রিদের কি ম্যান সিটির সাথে খেলা পড়ার সম্ভাবনা আছে? কারণ তাদের অপশন 2টা, স্পোর্টিং সিপি অ্যান্ড ম্যান সিটি। এখন রিয়াল মাদ্রিদ তো চাপে স্পোর্টিং সিপির সাথে তাদের ম্যাচটা পড়ুক,
হ্যাঁ, তো এখানে তো আসলে ড্র তো কারো হাতে নেই, কারো হাতে নেই। এটা তো আসলে আগামীকালকে রাতেই আমরা আসলে পুরো শিডিউলটা পেয়ে যাব, ফিক্সারটা বাট পেয়ে ম্যান যাবো। সিটি সামনে পড়লে মানে এটা কি রিয়াল মাদ্রিদের জন্য বড় চ্যালেঞ্জ হবে? না, এটা ম্যান সিটির জন্য বড় চ্যালেঞ্জ challenge। হবে, কারণ বিগত দিনে যতবারই নকআউট স্টেজে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি খেলা পড়েছে, ম্যাক্সিমাম টাইম রিয়াল মাদ্রিদই জিতেছে। আচ্ছা। যদি আপনি দেখেন হিস্ট্রি, তো ম্যানচেস্টার সিটির জন্য আমার কাছে মনে হয় যে এটা ইজি হবে না, কারণ রিয়াল মাদ্রিদ দ্যাট টিম চ্যাম্পিয়ন্স লিগের জন্য তারা লিগে কি করলো, কোপা দেল রেতে কি করলো, বা কোথায় খেললো, এটা ডাজেন্ট ম্যাটার, বাট যখন তারা চ্যাম্পিয়ন্স লিগে আসে তখন কিন্তু তারা আসলে তাদের খেলার প্যাটার্নটা অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, তারা ওই এমনও ম্যাচ গেছে, আপনি যদি মনে থাকেন করিম বেনজেমারা যখন খেলেছে, হ্যাঁ ম্যাচ একদম শেষ লাস্ট মোমেন্টে করিম বেনজেমা ম্যাচ 10 সেকেন্ডের সময় গোল করে ম্যাচ জিতিয়ে Right, দিয়েছে। right. অনেক ম্যাচ, অনেক match নট অনলি একটা দুইটা ম্যাচ, অনেক ম্যাচ। তো আমি বলবো যে এটা তো আসলে এখন চ্যাম্পিয়ন্স লিগের ড্রর জন্য আমাদের ওয়েট করতে হবে, কে কোন কার সাথে খেলা পড়ে। ভাই আরেকটা ক্লাব হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ, তাদের এই প্লে অফে তাদের এগ্রিগেট ছিল 7-4, মানে খুব ভালোভাবে এই ম্যাচটা জিতেছে। সো এখানে তাদের ড্রতে হয় টটেনহাম অথবা লিভারপুল, মানে যে কোনো একটা তো শক্ত প্রতিপক্ষই তারা পাচ্ছে, এইটা কি তারা উতরাতে পারবে কি মনে হয়? দেখেন অ্যাথলেটিকো মাদ্রিদ দ্যাট টিম, যে আমার কাছে মনে হয় যে সিমিওনি তো মানে অনেক কৌশল টৌশল নিয়ে কিন্তু আপনি দেখবেন যে খেলতে আসে, আলটিমেটলি ওই কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত তার দৌড় একসময় তার থামতে হয়। হ্যাঁ, সে কিন্তু ওই ফাইনাল পর্যন্ত যেতে পারে না বা ট্রফিও ধরতে পারে না। হ্যাঁ, অনেকবারই কিন্তু এরকম হয়েছে। হ্যাঁ, অনেক সিস্টেম, খেলার ভিতরে সিস্টেম তৈরি করে, বাস পার্কিং ফুটবল খেলে, অনেক সময় হাই প্রেসিং করে, অনেক সময় কাউন্টার অ্যাটাক বেস খেলে, বাট অ্যাথলেটিক মাদ্রিদ আসলে কখন কি করে এটা বলা মুশকিল। লাস্ট আপনি দেখেন কোপা দেল রেতে কোপা দেলের কথাই বলছিলাম, বার্সেলোনাকে 4-0 গোলে। এখন তারা যে ফর্ম দেখাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ প্লাস কোপা দেল রে বা লিগে, এই ফর্ম আবার পুরোটা আসলে তারা আসলে মানে একদম লম্বা রেসে যে একদম শেষ পর্যন্ত ফিনিশিংটা দিতে হবে, সেইটা অ্যাথলেটিকো মাদ্রিদ কখনোই দিতে পারে না। কোপা দেলের কথা যেহেতু বললেন, বার্সেলোনা কি এই 4-0 এটাকে কি ওভারকাম করতে পারবে, কামব্যাক দিতে পারবে? সেকেন্ড লেগের খেলা হচ্ছে 4 তারিখে। না, এটা ইজ ভেরি টাফ, ভেরি ভেরি টাফ। বার্সেলোনার জন্য টাফ, অবশ্যই টাফ, কারণ আপনি যখন ফার্স্ট লিগে 4-0 গোলে পিছিয়ে থাকবেন, আপনাকে জিততে হবে 5-0 গোলে। হ্যাঁ, পিএসজির সাথে কিন্তু একবার করেছিল বার্সেলোনা, করেছে, সেটা ওই দলে কারা ছিল, স্কোয়াড দেখতে হবে তো। মেসি, নেইমার এবং লাস্ট মোমেন্টে আপনার ওই সময়ের যে গোল, মানে এটা তো আনবিলিভেবল ছিল। ওই ধরনের ম্যাচ খেলার জন্য আসলে ওই মেন্টালিটি প্লেয়ার থাকতে হবে, ওই স্কোয়াড থাকতে হবে। আমি যদি স্কোয়াডটাকে আমি দুর্বল ভাবি না, দুর্দান্ত একটা স্কোয়াড, বাট এখান থেকে কামব্যাক করাটা টাফ। কারণ আপনার অপোনেন্ট যখন অ্যাথলেটিকো মাদ্রিদ, আপনি জানেন তাদের মেইন খেলাটা থাকে মিডফিল্ড এবং ডিফেন্সিভ জোনগুলি তারা এমনভাবে ব্লক করে যে অপোনেন্ট আসলে তেমন কোনো স্পেস তৈরি করতে পারে না। হ্যাঁ, তো ওইটা কিন্তু বার্সেলোনার জন্য টাফ হয়ে যাবে। এই ম্যাচটা আমি কোনোভাবেই আসলে এখনো দেখি না যে বার্সেলোনা এটা ম্যাচটা জিততে পারবে। এটা অ্যাথলেটিকো মাদ্রিদ অলরেডি নিজের করে ফেলেছে। ভাই লা লিগার দিকে যদি তাকাই, আসলে সব টিম নিয়ে কথা বলার কিছু নেই, এখানে দুইটা টিমই কম্পিটিশন করে। অ্যাটলেটিকো মাদ্রিদ মনে হয় না লা লিগা নিয়ে তাদের মাথা ব্যথা আছে, আপাতত তাদের ফোকাস কোপা দেল রে আর চ্যাম্পিয়ন্স লিগ। সো বার্সেলোনা 61 পয়েন্ট, রিয়াল মাদ্রিদ 60, মানে 1 পয়েন্টের গ্যাপ। তো এর মধ্যে কি আর কোনো অঘটন ঘটবে, নাকি আমরা আসলে চ্যাম্পিয়ন কারা হবে এটা দেখার জন্য ওই যে 11 তারিখের বার্সেলোনা রিয়াল মাদ্রিদের ম্যাচটার জন্য অপেক্ষা করতে হবে? এল ক্লাসিকো দিকে ওয়েট করতে হবে। তারপরে একটা ব্যাপার হলো, দেখেন এখন যে খেলাটা হবে, এখন তো শেষের দিকে খেলা আস্তে আস্তে চলে আসতেছে, আপনার ম্যাচও কিন্তু খুব টাইট ম্যাচগুলো আসতেছে। চ্যাম্পিয়ন্স লিগের খুব হার্ড ম্যাচ আসছে, কোপা দেল রের খুব হার্ড ম্যাচ আপনার খেলতে হবে। এখন লা লিগার প্রত্যেকটা ম্যাচই কিন্তু ইম্পর্টেন্ট। আপনি 11 তারিখে ম্যাচের কথা বলছেন, তার আগেও তো ম্যাচ খেলতে হবে, সেগুলিও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং ওই ম্যাচগুলি কিন্তু আপনাকে জিতে যেতে হবে। তো যেহেতু খুবই ক্লোজ, 1 পয়েন্টের ডিফারেন্স, ওই ম্যাচটা খুব ক্রুশিয়াল ম্যাচ। ওটা 35 নাম্বার ম্যাচ, 38টা ম্যাচের মধ্যে 35 নাম্বার, একদম লাস্ট মোমেন্টে। সুতরাং এখন কিন্তু কোনোভাবেই কোনো ম্যাচেরই পয়েন্ট আপনি লুজ করতে পারবেন না, এবং লুজ করলেই কিন্তু আপনি লিগ শো হারাই ফেলবেন। সুতরাং এবং আপনার ওদিকে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে, সুতরাং আপনাকে দুই দিকে ফোকাস দিতে হবে। এখন প্লেয়ারের ইনজুরি, প্লেয়ারের রিকভারি, কোন প্লেয়ারকে আপনি কোন ম্যাচে খেলাবেন, সবকিছু কিন্তু কোচের উপর একটা বিশাল প্রেশার অলরেডি তৈরি হয়েছে, এবং বার্সেলোনা অলরেডি কিন্তু এই প্রেশারের কারণে কোপা দেল রেতে কিন্তু অলরেডি অ্যাটলেটিকো মাদ্রিদের অঘটনটা ঘটে ফেলেছে। সুতরাং তাদের মেইন ফোকাস কিন্তু এখন লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ। সুতরাং এই জায়গাগুলি কিন্তু আমার কাছে মনে হয় যে এখন ডিফিকাল্ট হবে কোচদের জন্য, এবং প্লেয়ারদের ফিট থাকা ইম্পর্টেন্ট। প্লেয়ারের যখন এখন ইনজুরি হয়, তখন কোচের জন্য কিন্তু টিম কম্বিনেশন রেডি করা ইজ ভেরি টাফ। সুতরাং আমি বলবো যে যেভাবে আসলে পয়েন্ট টেবিলটা আপনি দেখিয়েছেন, আমি বলবো যে এখন প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট। এল ক্লাসিকো তো রয়েছেই, প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট,
কারণ 38 রাউন্ড, 3-4টা রাউন্ড করে খেলা রয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় যে কনসেন্ট্রেশন রাখতে হবে, অ্যাট দ্য সেম টাইম ওদেরকে আপনাকে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগও খেলতে হবে। সুতরাং আমি বলবো যে খুব টাইট সময় যাচ্ছে প্রত্যেকটা ক্লাবে, যে স্পেশালি রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার জন্য। আপনার প্রেডিকশন কি ভাই লা লিগায়? মানে আমার মনে হয় বার্সেলোনা জিতবেই, কারণ বার্সেলোনা যে ফর্ম এখন দেখাচ্ছে আমার কাছে মনে হয় যে প্লেয়াররা ফর্মে রয়েছে। হ্যাঁ, আর রিয়াল মাদ্রিদের এখন কিন্তু পুরোপুরি ফোকাসটা কিন্তু ওই চ্যাম্পিয়ন্স লিগের দিকে। রাইট। একটু জাস্ট ছোট্ট করে ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে যদি তাকাই, খুব একটা পরিবর্তন আসে নাই। আর্সেনাল টপই আছে, আর ম্যান সিটি 56 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। বরাবর প্রথম 5 জন যারা দেখি, এই 5টা টিম লাস্ট কয়েক ম্যাচে খুব একটা অঘটন ঘটায়নি, বাট অ্যাস্টন ভিলা লাস্ট ম্যাচের মধ্যে 2টাতে ড্র করেছে, 1টাতে হেরেছে। সো ওভারঅল এই সপ্তাহে আসলে ভাই অ্যাস্টন ভিলা ম্যাচটা ড্র করেছে আর চেলসি ম্যাচটা ড্র করেছে। সো কি মনে হচ্ছে যে আর্সেনালই পজিশনটা ধরে রাখতে পারবে লাস্ট মোমেন্ট? দেখেন, আর্সেনাল এরকমের পজিশন বহুত ধরে রেখেছিল বিগত দিনের লিগগুলিতেও। হ্যাঁ, দেখা গেছে যে 35 রাউন্ড 36 রাউন্ড পর্যন্ত আর্সেনাল টপে। লাস্ট 2 রাউন্ডে আর্সেনাল কি করেছে, পয়েন্ট লুজ করে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন হয়ে গেছে বা লিভারপুল চ্যাম্পিয়ন হয়েছে। এরকম হিস্ট্রি কিন্তু লাস্ট 5-6 বছর অনেকবার রয়েছে। সো আর্সেনালের জন্য কনসার্নের ব্যাপার, আর্সেনাল কিন্তু দেখেন চ্যাম্পিয়ন্স লিগও কিন্তু 1 নাম্বার দল হিসেবে কিন্তু রাউন্ড অফ 8-এ চলে গিয়েছে। হ্যাঁ, আপনি যদি দেখেন চ্যাম্পিয়ন্স লিগে এবং লিগেও কিন্তু আর্সেনাল টপে রয়েছে। বাট সেকেন্ড দল হিসেবে ম্যানচেস্টার সিটি যখন আপনাকে প্রেশার ক্রিয়েট করবে যে আপনার পিছনে ম্যানচেস্টার সিটির মতো দল রয়েছে, তখন কিন্তু প্রেশারটা কার উপরে? আর্সেনালের উপরে। সো আর্সেনাল এখন যেটা করতে হবে যে তাদের ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করে, তারা যদি লিগ চ্যাম্পিয়ন হতে চায় তাদের ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করে কিন্তু এগোতে হবে। এবং আমি মনে করি যে আর্সেনাল কিন্তু বিগত দিনে যে ভুলগুলি করেছিল এইসব রাউন্ডগুলিতে এসে এই ভুলগুলি এখন যদি করে, চেলসির সাথেই 1 তারিখে খেলা ম্যাচ রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ, খুব ইম্পর্টেন্ট ম্যাচ। ক্রুশাল 3 পয়েন্ট যদি নিতে পারে আর্সেনাল কিন্তু আবার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। এবং ম্যানচেস্টার সিটিও কিন্তু দেখেন রিসেন্টলি তাদের পারফরমেন্স কিন্তু শাফল করছে, আপস অ্যান্ড ডাউন করছে। হ্যাঁ, সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো যে লিগটা খুব জমজমাট লিগ হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আর্সেনালকে নিয়ে আমি সবসময় একটু ভয়ে থাকি যে তারা আসলে ওই ফিনিশিংটা দিতে পারবে কিনা। আই হোপ তারা এবার লিগ চ্যাম্পিয়নটা হোক, আমি মনে প্রাণে চাই। চাপ হয়ে গেছে আর্সেনাল, চাপ হয়ে গেছে, কারণ তাদের এক্সপিরিয়েন্স ভালো না বিগত দিনে। তারা এরকমের বহুত বছর ধরে কিন্তু তারা ওই একদম শেষের দিকে গিয়ে কিন্তু তারা তাদের মনোযোগটা ধরে রাখতে পারে না। এবং এটার অন্যতম কারণ হলো চ্যাম্পিয়ন্স লিগ। তারা 2 দিকে ফোকাস দিতে গিয়ে তারা লিগের ম্যাচগুলি, ছোট ছোট ম্যাচগুলিতে কিন্তু পয়েন্ট লস করে। সুতরাং আমি চাইবো যে তারা এই সময় এসে তারা তাদের বেস্ট ফুটবলটা খেলে তারা লিগের রেসে থাকুক এবং চ্যাম্পিয়ন হোক। হোপফুলি আর্সেনাল এবার তাদের। বাট এখানে একটা জিনিস আমরা হলাম যে আপনার, আমি খুব ভালো দেখছি ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু ডুইং ভেরি ওয়েল। হ্যাঁ, তারা বিগ ম্যাচগুলি জিতছে, ছোট ছোট ম্যাচগুলোও জিতছে এবং খেলার প্যাটার্ন একটা বড় চেঞ্জ আসছে। হ্যাঁ, দেখেন তাদের কিন্তু এখন ইন্টেরিয়াম কোচ রয়েছে, এখন কিন্তু তাদের পার্মানেন্ট কোনো কোচ কোনো নিয়োগ দেয়নি। হ্যাঁ, মাইকেল ক্যারিক কিন্তু দলটাকে সুন্দরভাবে একটা, মানে ওই যে আমি কিন্তু আগে শুধু বলেছিলাম যে অ্যালেক্স ফার্গুসনের সময় যেভাবে দল হিসেবে খেলতো ওরকম একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি খেলা। সো ম্যানচেস্টার ইউনাইটেড আমার কাছে মনে হয় যে টপ 4-এর ভিতরে তারা লিগটা শেষ করতে পারবে, যেভাবে তাদের পারফরমেন্স দেখছি। এইটা খুব বড় ভালো সাইন, কারণ ম্যানচেস্টার ইউনাইটেডের রেসে থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইংলিশ প্রিমিয়ার লিগকে জমানোর জন্য। ম্যানইউ 4 নম্বরেই আছে, বাট অ্যাস্টন ভিলার যে পারফরমেন্স লাস্ট 5 ম্যাচে হয়তো যে কোনো সময় অ্যাস্টন ভিলাকে টপকে যেতে পারে। রাইট। ধন্যবাদ ভাইয়া। হোপফুলি সবগুলো লিগ এরকম জমজমাট থাকুক, আমরা যারা ফুটবল প্রেমী আছি রাইট খেলাগুলো এনজয় করি। অনেক আলোচনা হলো, আমাদের সময় যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট উইকে নতুন আপডেট নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।